রবীন্দ্র প্রবন্ধ ভারতবর্ষ তারই অন্তর্গত চিনেম্যানের চিঠি। শুরু হচ্ছে প্রবন্ধ চিনেম্যানের চিঠি। জন চিনেম্যানের চিঠি বলিয়া একখানি চটি বই ইংরেজিতে বাহির করা হইয়াছে। চিঠিগুলি ইংরাজকে সম্বোধন করিয়া লেখা হয়েছে। লেখক নিজের বিষয়ে বলেন, দীর্ঘকাল ইংল্যান্ডে বাস করার দরুন তোমাদের অর্থাৎ ইংরাজদের আচার অনুষ্ঠান সম্বন্ধে কথা কইবার কিছু অধিকার আমার জন্মিয়াছে। অপরপক্ষে স্বদেশ হইতে দূরে আছি বলিয়া আমাদের সম্বন্ধেও আলোচনা করিবার ক্ষমতা খোয়াইয়া বসি নাই। চিনেম্যান সর্বত্রই চিনেম্যানই থাকে, এবং কোনো কোনো বিশেষ দিক হইতে বিলাতি সভ্যতাকে আমি যতই পছন্দ করি না কেন, এখনও ইহার মধ্যে এমন কিছু দেখি নাই যাহাতে পূর্বদেশের মানুষ হইয়া জন্মিয়াছি বলিয়া আমার মনে কোনো প্রকার ক্ষোভ হইতে পারে। ইংরেজি ভাষায় লেখকের অসামান্য দখল দেখিলেই বোঝা যায় যে ইংরেজি শিক্ষায় ইনি পাকা হইয়াছেন। এই জন্য বিলাত সম্বন্ধে ইনি যাহা বলিয়াছেন তাহা নিতান্ত অনভিজ্ঞ লোকের অত্যুক্তি বলিয়া গণ্য করা যায় না। এই ছোট বইখানি পড়িয়া আমার বিশেষ আনন্দ এবং বল গ্রহণ হয়েছে। ইহা হইতে দেখিয়াছি এশিয়ার ভিন্ন ভিন্ন জাতির মধ্যে একটি গভীর ও বৃহৎ ঐক্য আছে। চীনের সঙ্গে ভারতবর্ষের প্রাণের মিল দেখিয়া আমাদের প্রাণ যেন বাড়িয়া যায়। শুধু তাহাই নয়, এশিয়া যে চিরকাল ইউরোপের আদালতে আসামি হইয়া দাঁড়াইয়া তাহার বিচারকেই বেদবাক্য বলিয়া শিরোধার্য করিবে, স্বীকার করিবে যে আমাদের সমাজের 12 আনা অংশকেই একেবারে ভিতশুদ্ধ নির্মূল করিয়া বিলাতি ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে বিলিতি ইটকাঠ দিয়া গড়াই আমাদের পক্ষে একমাত্র শ্রেয়, এই কথাটি ঠিক নয়। আমাদের বিচারালয়ে ইউরোপকে দাঁড় করাইয়া তাহারও মারাত্মক অনেকগুলি গলদ আলোচনা করিয়া দেখিবার আছে। এই বইখানি হইতে সেই ধারণা আমাদের মনে একটু বিশেষ জোর পায়। প্রথমত, ভারতবর্ষের সভ্যতা এশিয়ার সভ্যতার মধ্যে ঐক্য পাইয়াই ইহাতে আমাদের বল। দ্বিতীয়ত, এশিয়ার সভ্যতার এমন একটি গৌরব আছে যা সত্য বলিয়াই প্রাচীন হইয়াছে, যা সত্য বলিয়াই চিরন্তন হইবার অধিকারী। ইহাতেই আমাদের বল। সম্প্রতি আমাদের মধ্যে একটা চঞ্চলতা জন্মিয়াছে। আমাদের স্বাধীন শক্তি, আমাদের চিরকালের শক্তি কোনখানে প্রচ্ছন্ন হইয়া আছে তাহাই সিদ্ধান্ত বা সন্ধান করিয়া সেইখানে আশ্রয় লইবার জন্য আমাদের মধ্যে একটা চেষ্টা জাগিয়াছে। বিদেশীর সহিত আমাদের সংঘাত ক্রমশ যতই কঠিন হইয়া উঠিতেছে, স্বদেশকে ততই বিশেষভাবে জানিবার ও পাইবার জন্য আমাদের একটা ব্যাকুলতা বাড়িয়া উঠিতেছে। দেখিতেছি ইহা কেবল আমাদের মধ্যে নহে, ইউরোপের সংঘাত সমস্ত সভ্য এশিয়াকে সজাগ করিতেছে। এশিয়া আজ আপনাকে সচেতনভাবে সুতরাং সবলভাবে উপলব্ধি করিতে বসিয়াছে, বুঝিয়াছে আত্মানাং বৃদ্ধি, আপনাকে জানো, ইহাই মুক্তির উপায়। পরধর্ম ভয়াবহ, পরের অনুকরণেই বিনাশ। বস্তু প্রদান শক্তি প্রদান সভ্যতার সম্পদ আমাদের ইন্দ্রিয় মনকে অভিভূত করিয়া দেয়। তাহার বল দ্রুত চলে, তাহার প্রসাদ আকাশ স্পর্শ করে, তাহার কামনা শতঘ্নি, তাহার বাণিজ্য জাল জগৎব্যাপী। ইহা আমাদের দৃষ্টিকে আচ্ছন্ন ও বুদ্ধিকে স্তম্ভিত না করিয়া থাকিতে পারে না। কিছু না হোক, বিপুলতার একটা গায়ের জোর আছে। সেই জোরকে ঠেলিয়া উঠিয়া মনকে মোহমুক্ত করা আমাদের মতো দুর্বলের পক্ষে বড় কঠিন। যদি বিপুলতাগ্রস্ত এই সভ্যতার দিকে একমাত্র আমাদের দৃষ্টি নিবদ্ধ করি, তবে তাহাতে আমাদের মানসিক দুর্বলতা কেবল বাড়িতেই থাকে। এই সভ্যতাকে একমাত্র আদর্শ বলিয়া বোধ হয় এবং নিজের সমর্থকে ও সম্পদকে একেবারে নগণ্য বলিয়া জ্ঞান হয়। ইহাতে সচেষ্টা পরাস্ত হয়, আত্মগৌরব দূর হয়, ভবিষ্যতের জন্য কোনো আশা থাকে না এবং জড়ত্বের মধ্যে অনায়াসে আত্মসমর্পণ করিয়া নিরাপত্তার আরামে নিদ্রার অচেতনতায় সমস্ত ভুলিয়া থাকিতে ইচ্ছা হয়। বিশেষত আমাদের বর্তমান অবস্থা ধর্মে কর্মে বিদ্যাবুদ্ধিতে অত্যন্ত দীন। ইউরোপীয় সভ্যতাকে কেবল নিজের এই দীনতার সহিত তুলনা করিয়া নিজেদের সম্বন্ধে হতাশ্বাস হইয়া পড়ি। এই অবস্থায় প্রথমে আমাদের বুঝিতে হইবে, বস্তু প্রদান শক্তি প্রদান সভ্যতাই একমাত্র সভ্যতা নয়, ধর্ম প্রদান মঙ্গল প্রদান সভ্যতা তাহা অপেক্ষা শ্রেষ্ঠ। তাহার পরে এই শেষোক্ত সভ্যতাই আমাদের ছিল। সুতরাং শেষোক্ত সভ্যতার শক্তি আমাদের প্রকৃতির মধ্যে নিহিত আছে, ইহাই জানিয়া আমাদিগকে মাথা তুলিতে হইবে, আমাদিগকে আশা ও আনন্দ লাভ করিতে হইবে। আমরা বর্তমান দুর্গতির মধ্যে নিজেদের বিচ্ছিন্ন ক্ষুদ্র করিয়া রাখিলে ইউরোপীয় ব্যাপারের বৃহত্ব আমাদের বুদ্ধিকে দলন পেষণ করিয়া তাহাকে আপনার চিরদাস করিয়া রাখিবে। সেই বুদ্ধির দাসত্ব রুচির দাসত্ব আমরা প্রত্যহ অনুভব করিতেছি। প্রাচীন ভারতের সহিত নিজেকে সংযুক্ত করিয়া নিজেকে বড় করিয়া তুলিতে হইবে।
জড় পদার্থের অপেক্ষা মানুষ জটিল জিনিস, জড়শক্তি অপেক্ষা মানুষের ইচ্ছাশক্তি দুর্ধর্ষতর এবং বাহ্য সম্পদের অপেক্ষা সুখ অনেক বেশি দুর্লভ। সেই মানুষকে আকর্ষণ করিয়া, তাহার প্রবৃত্তিকে সংযত করিয়া, তাহার ইচ্ছাশক্তিকে নিয়ন্ত্রিত করিয়া সেই সভ্যতা সুখ দিয়াছে, সন্তোষ দিয়াছে, আনন্দ ও মুক্তির অধিকার দিয়াছে। সেই সভ্যতার মাহাত্ম্য আমাদিগকে যথার্থভাবে উপলব্ধি করতে হইবে। উপলব্ধি করা কঠিন, কারণ তাহা বস্তুপুঞ্জে এবং বাহ্য শক্তির প্রাবল্যে আমাদের ইন্দ্রিয় মনকে অতিমাত্রায় অধিকার করে না। সমস্ত শ্রেষ্ঠ পদার্থের ন্যায় তাহার মধ্যে একটি নিগূঢ়তা আছে, গভীরতা আছে, তাহা বাহির হইতে গায়ে পড়িয়া অভিভূত করিয়া দেয় না। নিজের চেষ্টায় তাহার মধ্যে প্রবেশ করিতে হয়। সংবাদপত্রে তাহার কোনো বিজ্ঞাপন নাই। এই জন্য ভারতবর্ষের প্রাচীন সভ্যতাকে বস্তুত তালিকা দ্বারা স্ফীত করিয়া তুলিতে পারি না বলিয়া, তাহাকে নিজের কাছে প্রত্যক্ষ গোচর করিতে পারি না বলিয়া আমরা পুষ্পক রথকে রেলগাড়ি বলিতে চেষ্টা করি এবং ধর্মকে বৈজ্ঞানিক ব্যাখ্যা দ্বারা কুটিল করিয়া ফ্যারাডে ডারউইন প্রতিভাকে আমাদের শাস্ত্রের বিবর হইতে টানিয়া বাহির করিবার প্রয়াস পাই। এই সকল চাতুরি দ্বারাতেই বোঝা যায় ভারতবর্ষের সভ্যতাকে আমরা ঠিক বুঝিতেছি না এবং তাহা আমাদের বুদ্ধিকে সম্পূর্ণ তৃপ্ত করিতেছে না। ভারতবর্ষকে কৌশলে ইউরোপ বলিয়া প্রমাণ না করিলে আমরা স্থির হইতে পারিতেছি না। ইহার একটা কারণ, ইউরোপীয় সভ্যতাকে যেমন আমরা অত্যন্ত ব্যাপ্ত করিয়া দেখিতেছি, প্রাচ্য সভ্যতাকে তেমন ব্যাপ্ত করিয়া দেখিতেছি না। ভারতবর্ষীয় সভ্যতাকে অন্যান্য সভ্যতার সঙ্গে মিলাইয়া মানব প্রকৃতির মধ্যে তাহার একটা বৃহত্ব, একটা ধ্রুবত্ব উপলব্ধি করিতেছি না। ভারতবর্ষকে কেবল ভারতবর্ষের মধ্যে দেখিলেই তাহার সভ্যতা, তাহার স্থায়িত্ব যোগ্যতা আমাদের কাছে যথার্থরূপে প্রমাণিত হয় না। একদিকে প্রত্যক্ষ ইউরোপ, আর একদিকে শাস্ত্রের কথা, পুঁথির প্রমাণ, একদিকে প্রবল শক্তি, আর একদিকে আমাদের দোদুল্যমান বিশ্বাস মাত্র। এই অবস্থায় অসহায় ভক্তিকে ভারতবর্ষের অভিমুখে স্থির করিয়া রাখাই কঠিন। এই সময় আমাদের সেই পুরাতন সভ্যতাকে যদি চীনে ও জাপানে প্রসারিত দেখি, তবে বুঝিতে পারি মানব প্রকৃতির মধ্যে তাহার একটা বৃহৎ স্থান আছে, তাহা কেবল পুঁথির বচন মাত্র নয়। যদি দেখি চীন ও জাপান সেই সভ্যতার মধ্যে সার্থকতা অনুভব করিতেছে, তবে আমাদের দীনতার অগৌরব দূর হয়, আমাদের ধনভাণ্ডার কোনখানে তাহা বুঝিতে পারি। ইউরোপের বন্যা জগৎ প্লাবিত করিতে ছুটিয়াছে, তাই আজ সভ্য এশিয়া আপনার পুরাতন বাঁধগুলিকে সন্ধান ও তাহাদিগকে দৃঢ় করিবার জন্য উদ্যত। প্রাচ্য সভ্যতা আত্মরক্ষা করিবে, যেখানে তাহার বল সেইখানে তাকে দাঁড়াইতে হইবে। তাহার বল ধর্মে, তাহার বল সমাজে, তাহার ধর্ম, তাহার সমাজ যদি আপনাকে ঠেকাইতে না পারে, তবে সে মরিল। ইউরোপের প্রাণ বাণিজ্যে, পলিটিক্সে আমাদের প্রাণ অন্যত্র। সেই প্রাণ রক্ষা করিবার জন্য এশিয়া উত্তরোত্তর ব্যগ্র হইয়া উঠিতেছে। এইখানে আমরা একাকী নয়, সমস্ত এশিয়ার সহিত আমাদের যোগ রহিয়াছে। চিনেম্যানের চিঠিগুলি তাহাই প্রমাণ করিতেছে। লেখক তাঁর প্রথম পত্রে লিখিতেছেন, আমাদের সভ্যতা জগতের মধ্যে সবচেয়ে প্রাচীন। অবশ্য ইহা হইতে প্রমাণ হয় না যে তাহা সবচেয়ে ভালো, তেমনি আবার ইহাও প্রমাণ হয় না যে তাহা সবচেয়ে মন্দ। এই প্রাচীনত্বের খাতিরে অন্তত এইটুকু স্বীকার করিতেই হইবে যে আমাদের আচার অনুষ্ঠান আমাদিগকে যে একটা স্থায়িত্বের আশ্বাস দিয়াছে, ইউরোপের কোনো জাতির মধ্যে তা খুঁজিয়া পাওয়া ভার। আমাদের সভ্যতা কেবল যে ধ্রুব তাহা নয়, ইহার মধ্যে একটা ধর্মনীতির শৃঙ্খলা আছে, কিন্তু তোমাদের মধ্যে কেবল একটা অর্থনৈতিক উচ্ছৃঙ্খলতা দেখিতে পাই। তোমাদের ধর্ম আমাদের ধর্মের চেয়ে ভালো কি না, এই জায়গায় আমি সে তর্ক তুলিতে চাই না, কিন্তু এটা নিশ্চয় তোমাদের সমাজের উপর তোমাদের ধর্মের কোনো প্রভাব নাই। তোমরা খ্রিস্টান ধর্ম স্বীকার করো, কিন্তু তোমাদের সভ্যতা কোনো কালেই খ্রিস্টান হয় নাই। অপরপক্ষে আমাদের সভ্যতা একেবারে অন্তরে অন্তরে কনফুশিয়ান বলাও যা, আর ধর্মনৈতিক বলাও তাই, অর্থাৎ ধর্মবন্ধনগুলোকেই ইহা প্রধানভাবে গণ্য করে। অপরপক্ষে অর্থনৈতিক বন্ধনকেই তোমরা প্রথম স্থান দাও, তাহার পরে যতটা পারো তাহার সঙ্গে ধর্মনীতি বাহির হইতে জুড়িয়া দিতে চেষ্টা করো। তোমাদের পরিবার এবং আমাদের পরিবারের তুলনা করিলেই আমার কথাটা স্পষ্ট হইবে। সন্তান যতদিন পর্যন্ত না বয়সপ্রাপ্ত হইয়া নিজের ভার লইতে পারে, তোমাদের পরিবার ততদিন পর্যন্ত তাহাকে আহার দিবার ও রক্ষা করিবার একটা উপায় স্বরূপ মাত্র। যত সকাল সকাল পারো ছেলেগুলোকে পাবলিক স্কুলে পাঠাইয়া দাও, সেখানে তাহারা যত শীঘ্র পারে গৃহের প্রভাব হইতে নিজেদের মুক্তিদান করিয়া বসে। যেমনি তাহারা বয়ঃপ্রাপ্ত হয়, অমনি তাহাদিগকে রোজগার করিতে ছাড়িয়া দাও, এবং তাহার পরে অধিকাংশ স্থলেই বাপ মার প্রতি নির্ভর যখনই ফুরাইল, বাপ মার প্রতি কর্তব্য স্বীকারও অমনি শেষ হইল। তাহার পরে ছেলেরা যেখানে খুশি যাক, যাহা খুশি করুক, যত খুশি পাক এবং যেমন খুশি ছড়াক, তাহাতে কাহারও কথা বলার অধিকার নাই।
পরিবার বন্ধন রক্ষা করিবে কি না করিবে তা সম্পূর্ণ তাহাদের ইচ্ছা। তোমাদের সমাজে এক একটি ব্যক্তি একজন, এবং সেই একজনেরা ছাড়া ছাড়া কেহ কাহারও সহিত বদ্ধ নয়, তেমনি কোথাও কাহারও শিকড় নাই। তোমাদের সমাজকে তোমরা গতিশীল বলিয়া থাকো, সর্বদা তোমরা চলিতেছ। প্রত্যেকেই নিজের জন্য একটা নতুন রাস্তা বাহির করা কর্তব্য জ্ঞান করে। সে অবস্থার মধ্যে জন্মিয়াছ, সেই অবস্থার মধ্যে স্থির থাকাকে তোমরা অগৌরব মনে করো। পুরুষ যদি পুরুষ হতে চায় তবে সে সাহস করিবে, চেষ্টা করিবে, লড়াই করিবে এবং জয়ী হইবে। এই ভাব হইতে তোমাদের সমাজে অপরিসীম উদ্দামের সৃষ্টি হইয়াছে এবং বস্তুগত শিল্পাদির তোমরা উন্নতি করিতে পারিয়াছ। কিন্তু ইহা হইতে তোমাদের সমাজে এত অস্থিরতা, উচ্ছৃঙ্খলতা, এবং এই জন্যই আমাদের মতে ইহার মধ্যে ধর্মভাবের এই অভাব। চিনেম্যানের চোখে এইটেই বিশেষ করিয়া ঠেকে। তোমাদের মধ্যে কেউই সন্তুষ্ট নও। জীবনযাত্রার আয়োজন বৃদ্ধি করিতে সকলেই এত ব্যগ্র যে কাহারও জীবনযাত্রার অবকাশ জোটে না। মানুষের মধ্যে অর্থের সম্বন্ধকেই তোমরা স্বীকার করো। পূর্বদেশীয় আমাদের কাছে ইয়া বর্বর সমাজের লক্ষণ বলিয়া বোধ হয়। জীবনযাত্রার উপকরণ বৃদ্ধির মাপে আমরা সভ্যতাকে মাপি না, কিন্তু সেই জীবনযাত্রার প্রকৃতি ও মূল্য দ্বারাই আমরা সভ্যতার বিচার করি। যেখানে কোনো সহৃদয় ও ধ্রুব বন্ধন নাই, পুরাতনের প্রতি ভক্তি নাই, বর্তমানের প্রতিও যথার্থ শ্রদ্ধা নাই, কেবল ভবিষ্যৎকেই লুব্ধভাবে লুণ্ঠন করিবার চেষ্টা আছে, সেখানে আমাদের মতে যথার্থ সমাজ নাই। যদি তোমাদের আচার অনুষ্ঠানের নকল না করিলে, ধনে, বিজ্ঞান এবং শিল্পে তোমাদের সঙ্গে টক্কর দেওয়া না যায়, তবে আমরা টক্কর না দেওয়াই ভালো মনে করি। এই সকল ব্যাপারে আমাদের পদ্ধতি তোমাদের ঠিক উল্টোটা। আমাদের কাছে সমাজ প্রথম, ব্যক্তিবিশেষ তাহার পরে। আমাদের মধ্যে নিয়ম এই যে, মানুষ যে সকল সম্বন্ধের মধ্যে জন্মলাভ করে চিরজীবন তাহারই মধ্যে সে আপনাকে রক্ষা করিবে। সে তাহার পরিবারতন্ত্রের অঙ্গ হইয়া জীবন আরম্ভ করে, সেইভাবে জীবন শেষ করে, এবং তাহার জীবন নির্বাহের সমস্ত তত্ত্ব এবং অনুষ্ঠান এই অবস্থারই অনুযায়ী। সে তাহার পূর্বপুরুষদিগের পূজা করিতে শিখিয়াছে, তাহার পিতা মাতাকে ভক্তি ও মান্য করিতে শিখিয়াছে, এবং অল্প বয়স হইতেই পতি ও পিতার কর্তব্য সাধনের জন্য নিজেকে প্রস্তুত করিয়াছে। বিবাহের দ্বারা পরিবার বন্ধন ছিঁড়িয়া যায় না। স্বামী পরিবারেই থাকে এবং স্ত্রী আত্মীয় কুটুম্ববর্গের অঙ্গীভূত হয়। এইরূপ এক একটি কুটুম্ব শ্রেণী সমাজের এক একটি অংশ। ইহার ভূমিখণ্ড, ইহার দেবপীঠ এবং পূজা পদ্ধতি, আত্মীয়দের মধ্যে বিবাদ মীমাংসার বিচার ব্যবস্থা, এ সমস্তই পরিবারের মধ্যে সরকারি। চীন দেশে নিজের দোষ ছাড়া কোনো লোক একলা পড়ে না। চীন দেশে নিজের দোষে ছাড়া কোনো লোক একলা পড়ে না। চীনে কোনো একজন ব্যক্তির পক্ষে তোমাদের মতন ধনী হইয়া ওঠা সহজ নয়, তেমনি তাহার পক্ষে অনাহারে মরাও শক্ত। যেমন রোজগারের জন্য অত্যন্ত ঠেলাঠেলি করিবার উত্তেজনা তাহার নাই, তেমনি প্রবঞ্চনা এবং পীড়ন করিবার প্রলোভনও তাহার অল্প। অত্যাকাঙ্ক্ষার তাড়না এবং অভাবের আকাঙ্ক্ষা হইতে মুক্ত হইয়া জীবনযাত্রার উপকরণ উপার্জনের অবিরাম চেষ্টা ছাড়িয়া জীবনযাত্রার জন্যই সে অবসর লাভ করে। প্রকৃতির দান সকল উপভোগ করিতে, সৃষ্টতা চর্চা করিতে এবং মানুষের সঙ্গে হৃদয়ের নিঃস্বার্থ সম্বন্ধ পাতাইয়া বসিতে তাহার ভিতরের স্বভাব এবং বাহিরের সুযোগ দুই অনুকূল। ইহার ফল হইয়াছে এই যে, ধর্মের দিকেই বলো আর মাধুর্যের দিকেই বলো, তোমাদের ইউরোপের অধিকাংশ অধিবাসীর চেয়ে আমাদের লোকেরা শ্রেষ্ঠতা লাভ করিয়াছে। তোমাদের কার্যকারী এবং বৈজ্ঞানিক সফলতার মহত্ব আমরা স্বীকার করি, কিন্তু স্বীকার করিয়াও তোমাদের যে সভ্যতা হইতে বড় বড় শহরে এমন রূঢ় আচার, এমন অবনত ধর্মনীতি এবং বাহ্য শোভনতার এমন বিকার উৎপন্ন হইয়াছে, সে সভ্যতাকে আমরা সমস্ত মন দিয়া প্রশংসা করা অসম্ভব দেখি। তোমরা যাহাকে উন্নতিশীল জাত বলো, আমরা তাহা নই, এ কথা মানতে রাজি আছি, কিন্তু ইহাও দেখিতেছি উন্নতির মূল্য সর্বনেশে হইতে পারে। তোমাদের আর্থিক লাভের চেয়ে আমাদের ধর্মনৈতিক লাভকেই আমরা শিরোধার্য করি, এবং তোমাদের সেই সম্পদ হইতে যদি বঞ্চিত হইতে হয় সেও স্বীকার। তবু আমাদের যে সকল আচার অনুষ্ঠান আমাদের ধর্মলাভকে সুনিশ্চিত করিয়াছে, তাহাকে আমরা শেষ পর্যন্ত আঁকড়িয়া ধরিবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এই গেল প্রথম পত্র। দ্বিতীয় পত্রে লেখক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলিলেন, আমাদের যা দরকার তাই আমরা উৎপন্ন করি, আমরা যা উৎপন্ন করি তাই আমরা খাই, অন্য জাতের উৎপন্ন দ্রব্য আমরা চাই না, আমাদের দরকারও হয় না। আমাদের মতে সমাজের স্থিতি রক্ষা করিতে হইলে তাহার আর্থিক স্বাধীনতা থাকা চাই। বৃহৎ বিদেশি বাণিজ্য সামাজিক ভ্রষ্টতার একটি নিশ্চিত কারণ। তোমরা যা খাইতে চাও
তাহা তোমরা উৎপন্ন করিতে পারো না, তোমাদিগকে যা উৎপন্ন করিতে হয় তাহা তোমরা ফুরাইতে পারো না। প্রাণের দায়ে এমনতর কেনাবেচা গঞ্জ তোমাদের দরকার, যেখানে তোমাদের কারখানার মাল চালাইতে পারো এবং খাদ্য এবং কৃষিজাত দ্রব্য কিনতে পারো। অতএব যেমন করিয়া হোক চীনকে তোমাদের দরকার। তোমরা চাও আমরাও ব্যবসাদার হই এবং আমাদের রাষ্ট্রীয় আর্থিক যে স্বাধীনতা আছে তাহা বিসর্জন দিই। কেবল যে আমাদের সমস্ত কাজ কারবার উলটপালট করিয়া দিই তাহা নয়, আমাদের আচার ব্যবহার ধর্ম আমাদের সাবেক রীতিনীতি সমস্তই বিপর্যস্ত করিয়া ফেলি। এমতো অবস্থায় তোমাদের দশাটি কি হইয়াছে তাহা যদি বেশ করিয়া আলোচনা করিয়া দেখি, তবে আশা করি মাপ করিবে। যাহা দেখা যায় সেটা তো বড় উৎসাহজনক নয়। প্রতিযোগিতা নামক একটি দৈত্যকে তোমরা ছাড়িয়া দিয়াছ, এখন আর সেটাকে কিছুতেই কায়দা করিতে পারিতেছ না। তোমাদের গত 100 বৎসরের বিধিবিধান কেবল এই আর্থিক বিশৃঙ্খলাকে সংযত করিবার জন্য অবিশ্রাম নিষ্ফল চেষ্টা মাত্র। তোমাদের গরিবেরা, মাতালেরা, অক্ষমেরা, তোমাদের পীড়া ও জরাগ্রস্তগণ একটা বিভীষিকার মতন তোমাদের ঘাড়ে চাপিয়া আছে। মানুষের সহিত সমস্ত ব্যক্তিগত বন্ধন তোমরা ছেদন করিয়া বসিয়া আছো এবং স্টেট অর্থাৎ সরকারের অব্যক্তিক উদ্যমের দ্বারা তোমরা ব্যক্তির সমস্ত কাজ সারিয়া লইবার বৃথা চেষ্টা করিতেছ। তোমাদের সভ্যতার প্রধান লক্ষণ দায়িত্ববিহীনতা। তোমাদের কারবারের সর্বত্র তোমরা ব্যক্তির যোগান, কোম্পানি এবং মজুরের জায়গায় কল বসাইতেছ। মুনাফার চেষ্টাতে সকলে ব্যস্ত, শ্রমজীবীর মঙ্গলের ভার কাহারও নাই, সেটা সরকারের। সরকার সেটাকে সামলাইয়া উঠিতে পারে না। সহস্র ক্রোশ দূরে যদি দুর্ভিক্ষ হয়, যদি কোনো মাসুলের কোনো পরিবর্তন হয়, তবে তোমাদের লক্ষ লোকের কারবার বিশ্লিষ্ট হইবার জো হয়। যাহার উপরে তোমাদের হাত নাই তাহার উপর তোমাদিগকে নির্ভর করিতে হয়। তোমাদের মূলধন একটা সজীব পদার্থ, সেখানে খোরাকের জন্য সর্বদাই চিৎকার করিতেছ। তাহাকে আহার না যোগাইলে সে তোমাদের গলা চাপিয়া ধরে। তোমরা যে উৎপন্ন করো সেটা ইচ্ছামতো নয়, সেটা অগত্যা, এবং তোমরা যে কিনিয়া থাকো সেটা যে চাও বলিয়া তাহা নয়, সেটা তোমাদের ঘাড়ের উপর আসিয়া পড়ে বলে। এই যে বাণিজ্যটাকে তোমরা মুক্ত বলো, ইহার মতন বদ্ধ বাণিজ্য আর নাই। কিন্তু ইহা কোনো বিবেচনাসঙ্গত ইচ্ছার দ্বারা বদ্ধ নয়, ইহা আকস্মিক খেয়ালের স্তূপাকার মূঢ়তার দ্বারা বন্দীকৃত। চীনাম্যানের চক্ষে তোমাদের দেশের ভিতরকার আর্থিক অবস্থা এই রকম ঠেকে। পররাষ্ট্রের সহিত তোমাদের বাণিজ্য সম্বন্ধ সেও অত্যন্ত উল্লাসজনক নয়। 50 বৎসর পূর্বে ধারণা হইয়াছিল যে বিভিন্ন জাতির মধ্যে যখন বাণিজ্য সম্বন্ধ স্থাপিত হইবে তখন শান্তির সত্যযুগ আসিবে। কাজে দেখা গেল সমস্তই উল্টোটা। প্রাচীনকালে রাজাদের অত্যাকাঙ্ক্ষা ও ধর্মযাজকদের গোঁড়ামির চেয়ে এই বাণিজ্য স্থান লইয়া পরস্পর টানাটানিতে যুদ্ধবিগ্রহের সম্ভাবনা আরও বেশি প্রবল হইয়া উঠিতেছে। পৃথিবীর যেখানেই একটুখানি অপরিচিত স্থান ছিল সেইখানেই ইউরোপের লোক একেবারে ক্ষুধিত হিংস্র জন্তুর মতন হুঙ্কার দিয়া পড়িতেছে। এখন ইউরোপের এলাকার সীমানার বাইরে এই লুণ্ঠন ব্যাপার চলিতেছে, কিন্তু যতক্ষণ ভাগাভাগি চলিতেছে ততক্ষণ পরস্পরের প্রতি পরস্পর কটমট করিয়া তাকাইতেছে। আজ হোক বা কাল হোক, যখন আর বাটোয়ারা করিবার জন্য কিছুই বাকি থাকবে না, তখন তারা পরস্পরের ঘাড়ের উপর গিয়া পড়িবে। তোমাদের শস্ত্রসজ্জা এই আসল তাৎপর্য। হয় তোমরা অন্যকে গ্রাস করিবে, নয় অন্যে তোমাদেরকে গ্রাস করিবে। যে বাণিজ্য সম্পর্ককে তোমরা শান্তির বন্ধন মনে করিয়াছিলে, তাহাই তোমাদিগকে পরস্পরের গলা কাটাকাটির প্রতিযোগী করিয়া তুলিয়াছে এবং তোমাদের সকলকে একটা বিরাট বিনাশ ব্যাপারের অনতি দূরে আনিয়া স্থাপন করিয়াছে। লেখক বলেন, পরিশ্রম বাঁচাইবার কল তৈরি করিতে তোমরা যে বুদ্ধি খাটাইতেছ, তাহাতে সমাজের কল্যাণ হইতেছে না, তাহাতে ধনবৃদ্ধি হইতেছে সন্দেহ নাই, কিন্তু সেটা যে মঙ্গলই আমার মতে এমন কথা মনে করিবার হেতু নাই। ধন কিরূপে ভাগ হয় এবং সেই ধনে জাতির চরিত্রের উপর কি ফল হয় তাহাই চিন্তার বিষয়। সেইটে যখন চিন্তা করি তখন বিলাতি পদ্ধতি চীনে ঢুকাইবার প্রস্তাবে মন বিগড়াইয়া যায়। এই তোমরা যতদিন ধরিয়া যন্ত্রতন্ত্রের শ্রীবৃদ্ধি সাধনে লাগিয়াছ, ততদিন তোমাদের শ্রমজীবীদিগকে সংকটে ফেলিয়া তাহা হইতে উদ্ধারের কোনো একটা ভালো উপায় বাহির করো নাই। ইহা আশ্চর্যের বিষয় নহে, কারণ টাকা করা তোমাদের প্রধান লক্ষ্য। জীবনের আর সমস্ত লক্ষ্য তাহার নিচে। চীনেম্যানের কাছে এটা কিছুতেই উৎসাহজনক ঠেকে না। বিলাতি কারবারের প্রণালী যদি চীন দেশে
ফালাও করিয়া তোলা যায়, তবে তাহার 40 কোটি অধিবাসীর মধ্যে যে নিশ্চিত বিশৃঙ্খলা জাগিয়া উঠিবে, অন্তত আমি তো তাহাকে অত্যন্ত আশঙ্কার চোখে দেখি। তোমরা বলিবে যে সে বিশৃঙ্খলা সাময়িক, আমি তো দেখিতেছি তোমাদের দেশে তাহা চিরস্থায়ী। আচ্ছা, সে কথাও থাক, তাহাতে আমাদের লাভটা কি? আমরা তো তোমাদেরই মতো হইয়া যাইব, সে সম্ভাবনা কি অবিচলিত চিত্তে কল্পনা করা যায়? তোমাদের লোকেরা না হয় আমাদের চেয়ে আরামে খায় বেশি, পান করে বেশি, নিদ্রা যায় বেশি, কিন্তু তাহারা প্রফুল্ল নয়, সন্তুষ্ট নয়, শ্রমানুরাগী নয়। তাহারা আইন মানে না, তাহাদের কর্ম শরীর মনের পক্ষে অস্বাস্থ্যকর। তাহারা প্রকৃতি হইতে বিচ্যুত হয়, ভূমিখণ্ডের অধিকার হইতে বঞ্চিত হইয়া শহরে এবং কারখানার মধ্যে ঠাসাঠাসি করিয়া থাকে। আমাদের কবিগণ লেখকগণ ধনের মধ্যে, ক্ষমতার মধ্যে, নানা প্রকার উদ্যোগের মধ্যে কল্যাণ অনুসন্ধান করিতে উপদেশ দেন নাই, কিন্তু মানব জীবনের অত্যন্ত সরল ও বিশ্বব্যাপী সম্বন্ধগুলির সংযত সুনির্বাচিত সুমার্জিত রসাস্বাদনের পথে আমাদের মনকে তাহারা প্রবর্তিত করিয়াছেন। এই জিনিসটা আমাদের কাছে, এটা আমাদিগকে দিতে পারো না, কিন্তু এটা তোমরা অনায়াসে অপহরণ করিতে পারো। তোমাদের কলের গর্জনের মধ্যেই ইহার স্বর শোনা যায় না। তোমরা কলকারখানার কালো ধোঁয়ার মধ্যে ইহাকে দেখিতে পাওয়া যায় না। তোমাদের বিলাতি জীবনযাত্রা ঘূর্ণি এবং ঘর্ষণের মধ্যে ইহা মরিয়া যায়। যে কেজো লোকদিগে তোমরা অত্যন্ত খাতির করিয়া থাকো, যখন দেখি তাহারা ঘণ্টার পর ঘণ্টায়, দিনের পর দিনে, বৎসরের পর বৎসরে তাহাদের যাতার মধ্যে আনন্দহীন অগত্যা প্রেরিত খাটুনিতে নিযুক্ত, যখন দেখি তাহাদের দিনের উৎকণ্ঠাকে তাহারা স্বল্পাবিশিষ্ট অবকাশের মধ্যে টানিয়া আনিতেছে এবং পরিশ্রমের দ্বারা ততটা নহে যতটা শুষ্ক সংকীর্ণ দুশ্চিন্তা দ্বারা আপনাকে জীর্ণ করিয়া ফেলিতেছে, তখন একথা স্বীকার করিতেই হইবে যে আমাদের দেশের প্রাচীন বৈশ্য ব্যক্তির সরলতর পদ্ধতির কথা স্মরণ করিয়া আমি সন্তোষ লাভ করি, এবং আমাদের যে সকল চিরব্যবহৃত পদগুলি আমাদের অভ্যস্ত চরণের কাছে এমন পরিচিত যে তাহা দিয়া চলিবার সময়ও অনন্ত নক্ষত্রমণ্ডলীর দিকে দিকপাত করিবার জন্য আমাদের অবকাশের অভাব ঘটে না, তোমাদের সমুদয় নতুন ও ভয়সংকুল বর্তের চেয়ে সেই পদগুলোকে আমি অধিক মূল্যবান বলিয়া গৌরব করি। ইহার পরে লেখক রাষ্ট্রতন্ত্রের কথা তুলিয়াছেন। তিনি বললেন, গভর্নমেন্ট তোমাদের কাছে এতই প্রধান এবং সর্বত্র যে তোমাদের সঙ্গে এমনি লাগিয়াই আছে যে জাতি গভর্নমেন্টকে প্রায় সম্পূর্ণই বাদ দিয়া চলিতে পারে, তাহার অবস্থা তোমরা কল্পনাই করিতে পারো না। অথচ আমাদের সেই অবস্থা। আমাদের সভ্যতার সরল এবং অকৃত্রিম ভাব, আমাদের লোকদের শান্তিপ্রিয় প্রকৃতি এবং সর্বোচ্চ আমাদের সেই পরিবারতন্ত্র, যাহা পলিটিক্যাল, সামাজিক ও আর্থিক ব্যাপারে এক একটি ক্ষুদ্র রাজ্য বিশেষ, তাহারা আমাদিগকে গভর্নমেন্ট শাসন হইতে এতটা দূর মুক্তিদান করিয়াছে যে ইউরোপের পক্ষে তা বিশ্বাস করাই কঠিন। আমাদের সমাজের গোড়ারকার জিনিসগুলির মধ্যে রাজক্ষমতার স্বেচ্ছাকৃত সৃজন নহে, আমাদের জনসাধারণ নিজের জীবনকে এইরূপ শরীরতন্ত্রের মধ্যে প্রতিষ্ঠিত করিয়াছে। কোনো গভর্নমেন্ট তাহাকে গড়ে নাই, কোনো গভর্নমেন্ট তাহার বদল করিতে পারে না। এক কথায়, আইন জিনিসটার উপর হইতে আমাদের মাথায় চাপানো হয় নাই, তাহা আমাদের জাতিগত জীবনের মূলসূত্র এবং যাহা শাস্ত্রে লিপিবদ্ধ আছে তাহাই ব্যবহারে প্রবর্তিত হইয়াছে। এই জন্য চীনে গভর্নমেন্ট যথেচ্ছাচারী নয়, অত্যাবশ্যকও নয়। রাজপুরুষদের শাসন তুলিয়া লও, তবু আমাদের জীবনযাত্রা প্রায় পূর্বের মতোই চলিয়া যাইবে। যে আইন আমরা মান্য করি সে আমাদের স্বভাবের আইন, বহু শতাব্দীর অভিজ্ঞতা তাহা অভিব্যক্ত হইয়া উঠিয়াছে। বাইরের শাসন তুলিয়া লইলেও ইহার কাছে আমরা বশ্যতা স্বীকার করি। যাহাই ঘটুক না, আমাদের পরিবার থাকে, পরিবারের সঙ্গে সঙ্গে মনের সেই গঠনটি থাকে, সেই শৃঙ্খলা, কর্মনিষ্ঠা ও মিতব্যয়িতা ভাবটি থাকিয়া যায়। ইহারাই চীনকে তৈরি করিয়াছে। তোমাদের পশ্চিম দেশে গভর্নমেন্ট ব্যাপারটা সম্পূর্ণ স্বতন্ত্র, এখানে কোনো মূল বিধান নাই, কিন্তু ইচ্ছাকৃত অন্তহীন আইন পড়িয়া আছে। মাটি হইতে কিছুই গজাইয়া ওঠে না, উপর হইতে সমস্ত পুঁতিয়া দিতে হয়। যাহাকে একবার পোঁতা হয় তাহাকে আবার পোঁতা দরকার হয়। গত
বৎসরের মধ্যে তোমরা তোমাদের সমস্ত সমাজকে উল্টাইয়া দিয়েছ। সম্পত্তি, বিবাহ, ধর্ম, চরিত্র, শ্রেণীবিভাগ, পদবিভাগ অর্থাৎ মানব সম্বন্ধগুলির মধ্যে যাহা কিছু সবচেয়ে উদার ও গভীর, তাহাদিগকে একেবারে শিকড়ে ধরিয়া উপড়াইয়া কালের স্রোতে আবর্জনার মতো ভাসাইয়া দেওয়া হইয়াছে। এই জন্যই তোমাদের গভর্নমেন্টকে এত বেশি উদ্যম প্রকাশ করিতে হয়, কারণ গভর্নমেন্ট নহিলে কে তোমাদের সমাজকে ধারণ করিয়া রাখিবে? তোমাদের পক্ষে গভর্নমেন্ট যত একান্ত আবশ্যক, সৌভাগ্যক্রমে আমাদের পূর্ব দেশের পক্ষে তত নয়। আমার কাছে এটা একটা অমঙ্গল বলিয়াই বোধ হয়, কিন্তু দেখিতেছি ইহা নহিলেও তোমাদের চলিবার উপায় নাই। তবু এত বড় কাজটা যাহাকে দিয়া আদায় করিতে চাও, সেই যন্ত্রটা অসামান্য অপটুতা দেখিয়া আমি আরও আশ্চর্য হই। যোগ্য লোক নির্বাচনের সুনিশ্চিত উপায় আবিষ্কার বা উদ্ভাবন করা দুরূহ, সে কথা স্বীকার করি, কিন্তু তবু এটা বড়ই অদ্ভুত যে যাহাদের উপরে এমন একটা মহৎ ভার দেওয়া হয়, তাহাদের ধর্মনৈতিক ও বুদ্ধিগত সামর্থ্যের কোনো প্রকার পরীক্ষার চেষ্টা হয় না। ইলেকশন ব্যাপারটার অর্থ কী? তোমরা মুখে বলো তাহার অর্থ জনসাধারণের দ্বারা প্রতিনির্বাচন, কিন্তু তোমরা মনে মনে কি নিশ্চয় জানো না তাহার অর্থ তাহা নয়? বস্তুত এক একটি দলীয় স্বার্থেরই প্রতিনিধি নির্বাচিত হয়। জমিদার, মদের কারখানার কর্তা, রেল কোম্পানির অধ্যক্ষ, ইহারাই কি তোমাদের শাসন করিতেছে না? আমি জানি একদল আছে, তাহারা মাস অর্থাৎ জনসাধারণের প্রচণ্ড পশুশক্তিকেই এই কর্তৃপক্ষদের দলভুক্ত করিয়া সামঞ্জস্য সাধন করিতে চায়, কিন্তু তোমাদের দেশে জনসাধারণও যে একটা স্বতন্ত্র বিশেষ দল, তাহাদেরও একটা দলগত সংকীর্ণ স্বার্থ আছে। তোমাদের এই যন্ত্রটার উদ্দেশ্য দেখিতেছি একটা গর্তের মধ্যে কতগুলো প্রাইভেট স্বার্থের আত্মম্ভরী শক্তিকে ছাড়িয়া দেওয়া। তাহারা শুধুমাত্র পরস্পর লড়াইয়ের জোরেই সাধারণের কল্যাণে উপনীত হইবে। ধর্ম এবং সদ্বিবেচনার কর্তৃত্বের উপর চীনেম্যানের এমন একটা মজ্জাগত শ্রদ্ধা আছে যে তোমাদের এই প্রণালীকে আমার ভালোই বোধ হয় না। তোমাদের বিশ্ববিদ্যালয় এবং অন্যত্র আমি এমন সকল লোক দেখিয়াছি, যাহারা তোমাদের ব্যবস্থাযোগ্য সমস্ত বিষয়গুলিকে সুগভীরভাবে আলোচনা করিয়াছেন, যাহাদের বুদ্ধি পরিষ্কার, বিচার পক্ষপাতশূন্য, উৎসাহ নিঃস্বার্থ এবং নির্মল, কিন্তু তাহাদের প্রাজ্ঞতাকে কোনো কাজে লাগাইবার আশাও করিতে পারে না, কারণ তাহাদের প্রকৃতি, তাহাদের শিক্ষা, তাহাদের অভ্যাস জনপাদিক ইলেকশনের উপদ্রব সহ্য করিবার পক্ষে তাহাদেরকে অপটু করিয়াছে। পার্লামেন্টের সভ্য হওয়াও একটা ব্যবসা বিশেষ, এবং ধর্মনৈতিক ও মানসিক যে সকল গুণ সাধারণ মঙ্গল সাধনের জন্য আবশ্যক, এই ব্যবসায় প্রবেশ করিবার গুণ তাহা হইতে স্বতন্ত্র বলিয়াই বোধ হয়। আমি সংক্ষেপে চীনেম্যানের পত্রের প্রধান অংশগুলি উপায় বিবৃত করিলাম। এই পত্রগুলি পড়িলে প্রাচ্য সমাজের সাধারণ ভিত্তি সম্বন্ধে আমাদের পরস্পরের যে ঐক্য, তাহা বেশ স্পষ্ট বোঝা যায়, কিন্তু ইহাও দেখিতে পাই এই যে শান্তি এবং শৃঙ্খলা, সন্তোষ এবং সংযমের উপর সমস্ত সমাজকে গড়িয়া তোলা, তাহার চরম সার্থকতার এই চিঠিগুলির মধ্যেই পাওয়া যায়। চীন দেশ সুখী, সন্তুষ্ট, কর্মনিষ্ঠ হইয়াছে, কিন্তু সেই সার্থকতা পায় নাই। অসুখে অসন্তোষে মানুষকে ব্যর্থ করিতে পারে, কিন্তু সুখে সন্তোষে মানুষকে ক্ষুদ্র করে। চীন বলিতেছে, আমি বাইরের কিছুতেই দিকপাত করি না, নিজের এলাকার মধ্যে নিজের সমস্ত চেষ্টাকে বদ্ধ করিয়া সুখী হইয়াছি। কিন্তু একথা যথেষ্ট নয়। এই সংকীর্ণতাটুকুর মধ্যে সকল উৎকর্ষ লাভ করাকেই চরম মনে করিলে হতাশ হইতে হয়। জলধারা যদি সমুদ্রকে চায়, তবে নিজেকে দুই তটের মধ্যে সংযত করিয়া তাহাকে চলিতে হয়, কিন্তু তাই বলিয়া নিজেকে এক জায়গায় আনিয়া বদ্ধ করিলে চলে না। মুক্তির জন্যই তাহাকে সংযত হইতে হয়, কিন্তু নিজেকে বন্দী করিলে তাহার চরম উদ্দেশ্য ব্যর্থ হয়। তা হইলে নদীকে ঝিল হইতে হয়, এবং স্রোতের অন্তহীন ধারাকে সমুদ্রের অন্তহীন তৃপ্তির মধ্যে লইয়া যাওয়া যায় না। ভারতবর্ষ সমাজকে সংযত সরল করিয়া তুলিয়াছিল, তাহা সমাজের মধ্যে আবদ্ধ হইবার জন্য নয়। নিজেকে শতধা বিভক্ত অন্ধ চেষ্টার মধ্যে বিক্ষিপ্ত না করিয়া সে আপন সংগত শক্তিকে অনন্তের অভিমুখে একাগ্র করিবার জন্য ইচ্ছাপূর্বক বাহ্য বিষয়ে সংকীর্ণতা আশ্রয় করিয়াছিল। নদীর তটবন্ধনের ন্যায় সমাজবন্ধন তাহাকে বেগদান করিবে, বন্দী করিবে না, এই তাহার উদ্দেশ্য ছিল। এই জন্যই ভারতবর্ষের সমস্ত ক্রিয়াকর্মের মধ্যে সুখ, শান্তি, সন্তোষের মধ্যে মুক্তির আহ্বান আছে। আত্মাকে ভূমানন্দে ব্রহ্মের মধ্যে বিকশিত করিয়া তুলিবার জন্যই সে সমাজের মধ্যে আপন শিকড় বাঁধিয়াছিল। যদি সেই লক্ষ্য হইতে ভ্রষ্ট হই, জড়ত্ববশত সেই পরিণামকে উপেক্ষা করি, তবে বন্ধন কেবল বন্ধনই থাকিয়া যায়, তবে অতি ক্ষুদ্র সন্তোষ শান্তির কোনো অর্থই থাকে না। ভারতবর্ষের লক্ষ্য ক্ষুদ্র নয়, তাহা ভারতবর্ষ স্বীকার করিয়াছে।
ভূমৈব সুখং নাল্পে সুখমস্তি, ভূমাই সুখ অল্পে সুখ নাই। ভারতের ব্রহ্মবাদিনী বলিয়াছে, জিনাহং নামৃতা স্যাপ কিম হং তেং কুর্জাম, যাহার দ্বারা অমর না হইবে তাহা লইয়া আমি কি করিব। কেবলমাত্র পারিবারিক শৃঙ্খলা এবং সামাজিক সুব্যবস্থার দ্বারা আমি অমর হইব না, তাহাতে আমার আত্মার বিকাশ হইবে না। সমাজ যদি আমাকে সম্পূর্ণ সার্থকতা না দেয়, তবে সমাজ আমার কে? সমাজকে রাখিবার জন্য যে আমাকে বঞ্চনা হইতে হইবে, সমাজকে রাখিবার জন্য যে আমাকে বঞ্চিত হইতে হইবে, এ কথা স্বীকার করা যায় না। ইউরোপও বলে, ইন্ডিভিজুয়ালকে যে সমাজ পঙ্গু ও প্রতিহত করে, সে সমাজের বিরুদ্ধে বিদ্রোহ না করিলে হীনতা স্বীকার করা হয়। ভারতবর্ষ অত্যন্ত অসংকোচ নির্ভয়ে বলিয়াছে, আত্মার্থে পৃথিবীং তেজ্যাৎ, সমাজকে মুখ্য করিলে উপায়কে উদ্দেশ্য করা হয়। ভারতবর্ষ তাহা করিতে চাহে নাই, সেই জন্য তাহার বন্ধন যেমন দৃঢ়, তাহার ত্যাগও সেইরূপ দৃঢ় সম্পূর্ণ। সাংসারিক পরিপূর্ণতার মধ্যে ভারতবর্ষ আপনাকে বেষ্টিত বদ্ধ করিত না, তাহার বিপরীতই করিত। যখন সমস্ত সঞ্চিত হইয়াছে, ভাণ্ডার পূর্ণ হইয়াছে, পুত্র ভয়প্রাপ্ত হইয়া বিবাহ করিয়াছে, যখন সেই পূর্ণ প্রতিষ্ঠিত সংসারের মধ্যে আরাম করিবার, ভোগ করিবার অবসর উপস্থিত হইয়াছে, সেই সময় সংসার পরিত্যাগের ব্যবস্থা। যতদিন খাটুনি ততদিন তুমি আছো, যখন খাটুনি বন্ধ তখন আরামে ফলভোগের দ্বারা জড়ত্ব লাভ করিতে বসা নিষিদ্ধ। সংসারের কাজ হইলেই সংসার হইতে মুক্ত হইল, তাহার পরে আত্মার অবাধ অনন্ত গতি, তাহা নিশ্চেষ্টতা নহে। সংসারের হিসাবে তাহা জড়ত্বের ন্যায় দৃশ্যমান, কিন্তু চাকা অত্যন্ত ঘুরিলে যেমন তাহাকে দেখা যায় না, তেমনি আত্মার বেগকে নিশ্চলতা বলিয়া প্রতীয়মান হয়। আত্মার সেই বেগকে চতুর্দিকে নানা রূপে অপব্যয় না করিয়া সেই শক্তিকে উদ্বোধিত করিয়া তোলাই আমাদের সমাজের কাজ ছিল। আমাদের সমাজের প্রবৃত্তিকে খর্ব করিয়া প্রত্যহই নিঃস্বার্থ মঙ্গল সাধনের যে ব্যবস্থা আছে, তাহা ব্রহ্মলাভের সোপান বলিয়াই আমরা তাহা লইয়া গৌরব করি। বাসনাকে ছোট করিলে আত্মাকেই বড় করা হয়, এই জন্যই আমরা বাসনা খর্ব করি, সন্তোষ অনুভব করিবার জন্য নহে। ইউরোপ মরিতে রাজি আছে, তবু বাসনাকে ছোট করিতে চায় না। আমরাও মরিতে রাজি আছি, তবু আত্মাকে তাহার চরম গতির পরম সম্পদ হইতে বঞ্চিত করিয়া ছোট করিতে চাই না। দুর্গতির দিনে ইহা আমরা বিস্মৃত হইয়াছি। সেই সমাজ আমাদের এখনও আছে, কিন্তু তাহার ভিতর দিয়া ব্রহ্মাভিমুখী মোক্ষভিমুখী বেগবতী স্রোতধারা জিনাহং নামৃতা স্যাং কিমহং তেন কুর্জাম, এই গান করিয়া ধাবিত হইতেছে না। মালা ছিল, তার ফুলগুলি গেছে, রয়েছে ডোর। সেই জন্য আমাদের এতদিনকার সমাজ আমাদেরকে বল দিতেছে না, গৌরব দিতেছে না, আধ্যাত্মিকতার দিকে আমাদেরকে অগ্রসর করিতেছে না, আমাদেরকে চতুর্দিকে প্রতিহত করিয়া রাখিয়াছে। এই সমাজের মহৎ উদ্দেশ্য যখন আমরা সচেতনভাবে বুঝিব, ইহাকে সম্পূর্ণ সফল করিবার জন্য যখন সচেষ্টভাবে উদ্যত হইব, তখনই মুহূর্তের মধ্যে বৃহৎ হইব, মুক্ত হইব, অমর হইব। জগতের মধ্যে আমাদের প্রতিষ্ঠা হইবে। প্রাচীন ভারতের তপবনে ঋষিরা যে যজ্ঞ করিয়াছিলেন, তাহা সফল হইবে এবং পিতামহগণ আমাদের মধ্যে কৃতার্থ হইয়া আমাদিগকে আশীর্বাদ করবেন। আষাঢ় 1309 সমাপ্ত।